এই বৃষ্টিতে ভিজে জ্বরটা অবশেষে চলেই এলো। মুখটা ফুলে কদর ন্যায় হয়ে গেছে। কম্বলের নিচে মুখ গুজে শুয়ে আছে তে। মাথাটা ঝিমঝিম করছে, শরীরটা কেমন ব্যথা করছে, ভালো লাগছে না কিছু। জাঙ্কুক ভাই যে তাকে এত মিষ্টি একটা চুমু দিল, তা নিয়ে তে যে একটু মনে মনে ফুর্তি করবে তারও উপায় কই। এখন তো শরীর নিয়ে নড়তে চড়তেই পারছে না। ইস, জাঙ্কুক ভাইয়ের কথা না শুনে যে তিরিং বিরিং করে কেন যে ভিজতে গেল। এখন জ্বরকে তো আর বারণ করে বলা যায় না। ওগো জ্বর, তুমি এখন এসো না। জাঙ্কুক ভাই মাত্রই আমায় একটা চুমু দিল, সেঞ্চুরি করার আগে তুমি আমার কাছে আর এসো না। আমি এবার হেব্বি লয়াল মেয়ে। শোয়া থেকে উঠলি মাথাটা চক্কর দেয় বিধায় শুয়ে দিন কাটলো। জিন এসে মাঝে কয়েকবার দেখে গেছেন, আজকাল তের একটু বেশি খেয়াল রাখা তার হয়ে যাচ্ছে না। জিনি একটু আগে এসেছিল প্রতিবারের মতো, এইবার এসে জিজ্ঞাসা করলো, তে আপু বলো না, কি করলে জাঙ্কুক ভাই গলে যাবে? আশ্চর্য, জাঙ্কুক ভাইকে কোনো বরফ নাকি যে গলে যাবে? আর ওই বান্দা তেরও ভোগ দিয়েছে, ওইখানে অন্য কারোর নজর মোটেও চলবে না। কেউ জাঙ্কুক ভাইয়ের দিকে নজর দিলে তার সঙ্গে তের তর্ক করার সময় নেই। ওই চোখ দুটো তুলে পথ শিশুকে দান করে দিবে। যে চোখ তার জীবন জাঙ্কুক নেওয়াজের দিকে তাকায়, দৃষ্টি নিক্ষেপ করে, তার দুনিয়া দেখার কোনো অধিকার অন্তত তে রাখবে না। জাঙ্কুক ভাই তেকে নাম্বার দেয়নি নিজের। তে ফেসবুক ঘাটাঘাটি করে জাঙ্কুক নাম দিয়ে সার্চ করেও কিছু বলো না। তারপর ভাবলো ইনস্টাগ্রামে যাওয়া যাক। ওমা, হঠাৎ করে মাথাটা এত বাজে ভাবে ঝাঁকুনি দিল, শেষে ফোনটা ছাড়া আর কোনো উপায় রাখলো না। হঠাৎ বারান্দায় কিছু একটা শব্দ হলো। ঘরের লাইটটা তখন অন করাই ছিল। তে ভয়ে বারান্দার দিকে তাকালো। হঠাৎ বারান্দার পর্দা ভেদ করে জাঙ্কুক বেরিয়ে এলো। তে অবাক হলো, ভাঙা গলায় জাঙ্কুককে বলল, আরে জাঙ্কুক ভাই, আপনি ওদিক দিয়ে আসতে গেলেন কেন? রুমের তো একটা দরজা আছে তাই না? হাত পা যদি ভেঙে যায় তখন কি হবে? তে ওঠার চেষ্টা করতে জাঙ্কুক বলে উঠল, যেখানে আসো সেখানেই থাকো। নড়তে বলেছি কি? তে নড়লো না, তবে একটু অবাক হলো। ওই যে কালকের ওই সফট রোম্যান্সের জাঙ্কুক ভাই গেল কই? না থাক, সাইকো জাঙ্কুক ভাইকেও তো করা লাগে একেবারে। জাঙ্কুক তের পাশে বসলো, হাতের উল্টো পিঠটা তের কপালে ঠেকিয়ে দেখলো ভালোই জ্বর এসেছে। জাঙ্কুক তেকে জিজ্ঞাসা করলো, মেডিসিন নিয়েছো? এর মানে আমাদের তো কিছুই হলো না, ওইসবের কি দরকার? জাঙ্কুক তের দিকে ক্ষিপ্ত নয়নে টাকা দিয়ে তে মুহূর্তেই বলে উঠলো, নিয়েছি তো, নাপা খেয়েছি। নাপা কিনে পয়সা লস না করে যাও গিয়ে একটা ব্রেন কেনো নিজের জন্য। জ্বর হলে ওই সরাসরি নাপাই কেন খেতে হবে? তে চুপ করে নিচের দিকে টাকা দিয়ে জাঙ্কুক উঠে দাঁড়ায়, জিজ্ঞাসা করে, গোসল করেছো? ও মা গো, ওইসব বিলাসিতা। জ্বর এসেছে আমার, কত অসুস্থ আমি, দেখতে পাচ্ছেন না? ইচ্ছে নেই দেখার বলে জাঙ্কুক তেকে আচমকা কোলে তুলতে তে চিৎকার করে উঠল। জাঙ্কুক বিরক্তি নিয়ে তের দিকে তাকাতে সে পুনরায় চুপ হয়ে গেল। জাঙ্কুক তাকে শক্ত করে কোলে তুলে নিয়ে গোসলখানায় ঝর্ণা ছাড়তে তে দৌড়ে পালাতে নিল। জাঙ্কুক শক্ত করে হাতটা চেপে ধরে টেনে তাকে ঝর্ণার কাছে দাঁড় করাতেই পানির স্পর্শে পুরো শরীর ভিজে যায় তার। জাঙ্কুক এমন ভাবে হাতটা ধরে রেখেছে কোথাও যেতেও পারছে না, নড়াচড়া তো দূরের কথা। তে পুনরায় নড়ার চেষ্টা করতেই জাঙ্কুক তার মুখটা চেপে ধরে বলল, এমন ব্যাঙের মতো লাফাচ্ছ কেন? আপনি বের হন জাঙ্কুক ভাই, আমার লজ্জা করছে। নেভার, এটা আমার বাড়ি, আমার যখন যেখানে মন চায় যেতে পারি, থাকতে পারি। তাই বলে একটা মেয়ের সঙ্গে ওয়াশরুমে? দরকার হলে আরো অনেক জায়গায় যাব। বাই দ্য ওয়ে, ফোন থেকে অন্য ছেলেদের নাম্বার ডিলিট হয়েছে, সব করে দিয়েছি। শুনেছি কার সঙ্গে ফেসবুকে অ্যাড আছো? কার সঙ্গে? বকুম, ওর সঙ্গে কেন এক থাকবে? কিন্তু সে তো আপনার ভাই লাগে, সমস্যা কি? ভাই হোক তাতে কি? বলেছিলাম তো আমি ছাড়া কোনো আউট ছেলে ভার্চুয়াল হোক আর রিয়েলিটি হোক কোথাও জায়গা পাবে না। আপনি আমায় ভালোবাসেন? কতখানি ভালোবাসেন? কেন? বলে টাকা পয়সা দিবে নাকি? আচ্ছা, কত দিতে পারবে তাহলে ভেবে দেখব, বলা ঠিক হবে কি না। প্রেমিকরা রোমান্টিক হয় জাঙ্কুক ভাই, সবসময় এত তেতো কথা না বললে কি নয়? ভালো লাগে না। কি করলে ভালো লাগবে ম্যাডাম? একটা কষে জ্বর লাগাই, জ্বরের সঙ্গে রোমান্টিকতার ভূতও পালাবে। আপনি তো দেখছি অনেক আনরোমান্টিক। হাসপাতালে বুকিং করে রেখো, কারণ জাঙ্কুক প্রেম শুরু করলে এখন মুখ চড়া তো দূরে থাক, পা চড়ারও শক্তি পাবে না। জাঙ্কুক গায়ে টি শার্ট খুলতে তে চোখ ছানা বড়া। জাঙ্কুক ভাই কিসব দেখাচ্ছে, হ্যারাসমেন্ট করছে দেখছি। ঝর্ণার নিচে দাঁড়িয়ে চুলে হাত বোলায় নিজের, শরীর বেয়ে গড়িয়ে পড়া পানিগুলো চকচক করছে, তাতে যেন আকর্ষণীয় একটু বেশি লাগছে। তে জাঙ্কুকের সিক্স প্যাকে হাতে রাখতে গেলেই জাঙ্কুক খানিকটা দূরে সরে যেয়ে বলল, আরে কন্ট্রোল, আমার লজ্জাগুলো তো কিছু একটা আছে, তাহলে নেংটু হয়ে আমার সামনে দাঁড়িয়ে আছেন কেন? জাঙ্কুক তেয়ের দিকে তাকিয়ে
প্যান্টে হাত দিতেই তে চেঁচিয়ে উঠল, কি হয়েছে? এসব খুলছেন কেন? নিন্টু বললে, কেন? দাগ যেহেতু লাগিয়ে দিয়েছো, তবে দাগটা ভালো করেই লাগুক। খোলা খোলার অপবাদ তো লেগেই গেছে, আর প্যান্ট পরেই বা কি হবে? তে দাঁত কেলিয়ে নখ কামড়ে বলল, তাহলে দেখি একটু মানে আয় দেখাচ্ছি। চোখ দুটো তুলে একেবারে দেখাবো। ছেলে দেখলেই দেখতে মন চায় খুব, শোনা। জাঙ্কুক ভাই মনের মধ্যে কারফিউ জারি করেছে, এখানে তাকে ছাড়া আর কাউকে জায়গা দিলে পাপ হবে। তে বেগমকে সব জায়গা থেকে সরিয়ে দিয়েছে। এবার জাঙ্কুক ভাই এসে জিজ্ঞাসা করলে তে বলা ছেড়ে গান ধরলো, বেগম ভাই আমার ফেসবুকেও নাই, সে আমার বুকেও নাই, তাকে আজ পার্মানেন্টলি ডিলিট করতে চাই। এই জাঙ্কুক ভাইয়ের কথা ভাবতে ভাবতে কখন যে চোখে ঘুম চলে এলো। ভোরের দিকে জাঙ্কুক ভাই বারান্দা দিয়ে চলে গেল, তবুও বাতাসে রেখে গেল তার ধোঁয়াশা স্মৃতি। ইস, লোকটা এত কড়া না হলেও পারত। এখন দেখো, একটু পর এসে স্বপ্নেও জ্বালাতন করবে, ড্যাম শিওর। তখন সকাল, তের গায়ে জ্বর জ্বর ভাবটা আর নেই, সবই কবিরাজ জীবন বাবার কেরামতি। তে তৈরি হয়ে গেটের সামনে দাঁড়িয়ে আছে। জাঙ্কুক বের হলেই তার বাইকের পেছনে চেপে বসবে। এই ঘন্টা আগে বের হয়েছে, না জানি আবার এই লোক কখনো হাওয়া হয়ে যায়, বলা তো যায় না। তে গেটের কাছে দাঁড়িয়ে ফোন টেপায় ব্যস্ত। হঠাৎ বেগম গাড়ির কাছে যেতে নিয়ে চোখ যায় তার দিকে। কি একটা ভেবে সে এগিয়ে আসে তের দিকে। তের সামনে গিয়ে বলল, এই তে শোনো। তে চোখ তুলে চেয়ে দেখলো বেগমকে। আনেজি লাগছে তার উপর জাঙ্কুক ভাই পই পই করে বলে দিয়েছিল, কথার অবাধ্য ব্যক্তিকে সে চরম ঘৃণা করে। তাই সে যেহেতু বেগমের সঙ্গে কথা বলতে নিষেধ করেছে, তাহলে এখন এটাও করা যাবে না। যাবে না মানে একেবারেই যাবে না। আমাকে এইভাবে ইগনোর করো না, আজকাল অনেক বেশি ইগনোর করছো। কেন করছো জানতে চাইবো না, তবে প্লিজ এমনটা করো না। আমিও মানুষ, বুঝলে? আমার কি ভুল হয়েছে বলো? আমি কখন বললাম ভুল হয়েছে? আচ্ছা, আমার ভার্সিটি আছে, আমি যাই, কেমন? তে যেতেই বেগম তার হাত ধরে তাকে থামিয়ে দিল। তে একবার হাতের দিকে তাকালো। হাত ধরেছে এটার জন্য না, বরং জাঙ্কুক ভাই জানতে পারলে মিস্টার তার পেছন দিয়ে দেবে এই ভয়। তে হাত ছাড়িয়ে নিতেই বেগম একটু অবাক হলো, কিন্তু ব্যাপার না, মেয়ে মানুষ, অস্বস্তি বোধ হতেই পারে। পুনরায় বেগম তাকে বলল, আমার তোমার সঙ্গে কথা আছে, তুমি চাইলে এখানে দাঁড়িয়ে বলতে পারি, আর নয়তো এই যে একটু সামনে গিয়ে কফি শপ আছে, সেখানে গিয়ে বলবো। কথা বলবো আর চলে আসবো, কত সময় লাগবে? দ্বিধা নিয়ে প্রশ্ন করলো তে। 10 মিনিট জাস্ট, এখানে বলতে পারি কিন্তু। তে একবার জাঙ্কুকের আসার পথের দিকে তাকিয়ে বলল, না, এখানে ঝামেলা করার দরকার নেই, চলুন। তে যেতেই ল্যাপটপটা আছাড় মেরে ভেঙে ফেললো জাঙ্কুক। কেন ফেললো মন জানে, কিন্তু মুখে বলতে ইচ্ছে করছে না। এই বাড়িতে যতগুলো সিসিটিভি ক্যামেরা আছে সবই জাঙ্কুকের নিয়ন্ত্রণে। কোথায় কি হচ্ছে জাঙ্কুকের জানা বাকি নেই। হ্যাঁ, হিডেন ক্যামেরাগুলো সে নিয়ন্ত্রণ করে। তার স্টাডি রুমে বিরাট মনিটর সারাদিনই চলতে থাকে। সকাল সকাল কি ভেবে আজকে সেখানে গেল। তারপর তে তার জন্য অপেক্ষা করতে দেখে প্রথমে ভালোই লেগেছিল, কিন্তু তারপর, হাই তে, তুমি কি জানো জাঙ্কুকের কথা অবাধ্য হওয়া মানে তার চোখে চোখ রেখে হৃদয় আঘাত করা। জাঙ্কুক ভুলের শাস্তি দেয়, চরম ভাবিয়ে দেয়। আর যেখানে কথার মূল্য নেই, সেখানে সম্পর্কের মূল্যও থাকে না। বাইক স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে তে, বাসা গিয়েছিল। দারোয়ান বলল জাঙ্কুক ভাই নাকি আরো আগেই বের হয়ে গেছে বাসা থেকে, তবে তে তো ঠিক সময় অপেক্ষা করেছিল। হঠাৎ দেখলো সামনে একটা বাইক নিয়ে জাঙ্কুক ভাই এদিকেই আসছে। তের খুশি সীমা রইল না, সে দাঁড়িয়ে রইল। তবে একটুর জন্য না শুনলে মনে হচ্ছিল জাঙ্কুক ভাই তার উপরেই বাইক উঠিয়ে দেবে। হেলমেটটা খুলতেই তে তার দিকে এগিয়ে এসে বলল, আরে জাঙ্কুক ভাই, আপনার না কালো বাইক ছিল, এমন সাদা রং কেমন করে? ফেয়ার অ্যান্ড লাভলি লাগিয়েছেন নাকি? জাঙ্কুক কোনো জবাব না দিয়ে এড়িয়ে যেতেই তের এবার রাগ হলো। সে সামনে দাঁড়িয়ে জাঙ্কুকের হাত ধরতেই জাঙ্কুক একবার তার হাতের দিকে তাকালো, তারপর তরাক কণ্ঠে বলল, হাত ছেড়ে সামনে থেকে সর। আপনি না আমায় ভালোবাসেন, তাহলে এমন করছেন কেন? জাঙ্কুকের এবার রাগ উঠে যায়। সে তের হাত শক্ত করে ধরে তাকে খোলা আঙিনায় নিয়ে গিয়ে বলল, তুই কি চাচ্ছিস আমার থেকে? আমার সঙ্গে শোয়ার ইচ্ছে নাকি অন্য কারো সঙ্গেও? থমকে থমকে কথাগুলো বলল তেকে জাঙ্কুক। সবাই তাকিয়ে আছে, তবে কিছু বলার সাহস পাচ্ছে না। তে বুঝতে পারছে না তার জাঙ্কুক ভাইয়ের হঠাৎ কি হলো। জাঙ্কুক ভাই, তে কাপা গলায় বলতেই জাঙ্কুক চুপ হয়ে গেল, আর একটা কথা বলল না। তের হাতটা ঝাড়ি মেরে পাশ কাটিয়ে চলে গেল বাইকটা নিয়ে। এত এত মানুষের ভিড়ে তাকে ফেলে রেখে চলে গেল। তের চোখে তখন জল, উত্তর খুঁজে পাচ্ছে না সে। কেবল এত এত মানুষের ভিড়ে দাঁড়িয়ে সবটা খুঁজে বেড়াচ্ছে। জাঙ্কুক ভাই এমন কেন করলো? তাহলে কি সে তার বিটার হার্টকে ভালোই বাসে না?
ওই চুমু, ওই স্পর্শ, ওই সুন্দর কথাগুলো কি তীর জেগে দেখার স্বপ্ন ছিল? আমি আপনারে এমন কইরা হারাইছি, যেমন কইরা শুকনো পাতায় হাওয়ার ঝাপটা আইসা এক নিমিষে উড়িয়ে নেয় দিগন্তের অজানায়, যেমন করে রাতের আধারে বাতি নিভা গেলে ঘর অন্ধকারে ডুইবা যায়। আপনি এমন করে এই অন্তরে আগুন ধরাইছেন, যেমন কইরা খরার তাপে মাঠের ফসল শুকিয়ে যায়, মাটিতে ধুলা ছাড়া আর কিছুই থাকে না, যেমন কইরা ঝড়ের রাতে বৈঠা ছাড়া নৌকো স্রোতে তলাইয়ে যায়, যেমন কইরা মরুভূমির বালু ঝরে চোখ মুখ ঢাইকা যায়, নিঃশ্বাস পর্যন্ত আটকে যায়। আপনি আমারে এমন কইরা ফাঁকা কইরা দিলেন, যেমন কইরা মাঘ মাসে খেতে ধান ঠান্ডায় শুকাইয়া সাদা খড়খড় হয়ে যায়। এমন কইরা আপনি আমারে ভাঙলেন, যেমন কইরা বর্ষার নদী হঠাৎ বাঁধ ভাঙা স্রোতে জমির সব ফসল ভাসাইয়ে নিয়ে যায়। শেষে সব হারানোর পর মানুষ যেমন চুপ কইরা দাঁড়ায়, বুকের ভেতর কান্না ভাতের বলকের মতো উতরাইয়ে পড়ল, মুখ থেকে শব্দ বাহির হয় না। আমি ঠিক তেমন চুপ করে গেলাম। আমার ভিতরে আগুন জ্বলে, কিন্তু সেই আগুন নেভানোর পানি আপনি নষ্ট করে দিলেন। তবু হারানোর বেদনা নিয়েও কইবার চাই, আমি আপনারে ভালোবাসি। আপনারে না পাইয়াও ভালোবাসি, হারাইয়াও ভালোবাসি, ধ্বংস হইয়াও ভালোবাসি। আপনি পড়াইলে আমি পুইরাও আপনারে ভালোবাসি। এইটুকু লিখে হাতের কলমটা থামিয়ে দিলতে। আজকে 3 দিন হলো জাঙ্কুক তার দিকে ফিরেও তাকায়নি। যে জাঙ্কুক নিজে গিয়ে থেকে ক্লাসরুম থেকে টেনে হিসড়ে বের করতো, তার জন্য এখন থেকে ছুটির পরও একইভাবে অপেক্ষা করে। সময় ফুরায়, তবে অপেক্ষা যে আর ফুরায় না। তে এখনও বুঝতে পারছে না তার অপরাধ কি। জাঙ্কুক ভাই মুখে ভালোবাসে না বললেও তো ভালোবাসতো। এই যুগের মেয়েতে দুধ ভাত খায় না, সবই জানা আছে। ক দিয়ে মার যে কলকাতা বোঝায় অন্তত তা বুঝতে বাকি নেই। ওই লোকটা তাকে ভালোবাসে, মুখে ভালোবাসে বললেই ভালোবাসা হয় না, ওইটা মানুষের কর্মে ফুটে ওঠে। তাহলে কি হলো হঠাৎ করে? সব তো ঠিকই ছিল। মনে হলো একটা কলি ফোটার আগে কেউ ইচ্ছে করে ছিঁড়ে ফেলেছে। এই 3টে দিন জাঙ্কুক ভাইয়ের থেকে দূরে থেকে মনে হয়েছে দুনিয়াটা ফাঁকা, চারপাশে কিছু একটা নেই। তের একবার শ্বাসকষ্ট উঠেছিল, সেইবার শ্বাস নিতে এক প্রকার কষ্টই হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল এই তো মারা যাবে। গত 3 দিন তে ঠিক ওই অনুভূতিটাই হয়েছে। এখনো মনে হচ্ছে মৃত্যুর দরজার সামনে দাঁড়িয়ে সে দরজাটা একটু একটু করে খুলছে। তাই সারা রাত জেগে কেঁদে কেটে শেষে চোখের নিচটায় কালো করে ঠিক করলো, অনেক হয়েছে। আজকে সারা রাত ভিখারির মতো জাঙ্কুক ভাইয়ের দুয়ারে বসে থাকবে। জাঙ্কুক ভাইয়ের তো উচিত সাইনো ভাইয়ের ঠ্যাঙের বিশেষ পানি খাওয়া। এই যে লিজার সঙ্গে কদিন হলো তার প্রেম হয়েছে, এখন তাদের প্রেম একেবারে জমে ক্ষীর। লিজার মনে হয় বাসা থেকে ছেলে দেখছে, বিয়ের জন্য চাপ দিচ্ছে। বেশি টিরিং বিরিং করলে যে কোনো মুহূর্তে বাড়ি ছেড়ে পালাবে দুজন। আর জাঙ্কুক ভাইকে দেখো, প্রেম করা তো দূরে থাক, এখন যেমন ভাব দেখাচ্ছে মাস তো তার কিং কোবরা এক্সের সঙ্গে এমন আচরণ করে না। তে রুম থেকে বের হয়ে সিঁড়ির কাছ দিয়ে নামতেই আর আমার মুকলেসকে দেখতে পেল। চিন্তিত মনে হচ্ছে। তে একবার জিজ্ঞাসা করবে ঠিক করলো না। শেষে বাইরে এসে সরাসরি জিয়ন জাঙ্কুকের বাইরের দিকে এগিয়ে গেল। বাড়ির চারপাশে গাছগাছালি, ডান পাশে একটা ফুলের বাগান, সেখানে অনেক রকমের ফুল আছে। সেদিন লুকিয়ে চুকিয়ে জাঙ্কুক ভাইয়ের মেইন ডোরের পাসওয়ার্ডটা দেখেছিল তে। ওইটা কতবার টিপাটিপি করেও অ্যাপ্লাই করলো, তবে কাজে দিল না। গোলামের প্রতি পাসওয়ার্ড চেঞ্জ করেছে। ইস, ঢং দেখলে বাঁচি না। তালা হলে না হলে হয়, ঘর ভেঙে ঢুকে ওই হাড়ে বজাতের চকলেট আর স্ট্রবেরিগুলো সব চুরি করতো। তখন দেখা যেত কি খায় সে। তাই কোনো উপায় না পেয়ে ঠিক করলো আজকে সারা রাত দরজার সামনে অপেক্ষা করবে সে। এক সময় না এক সময় তো আসবেই ওই লোক। এবার তার ব্র্যান্ডের জিনিসে বিলাই চিমটি ঘষে দিবে, কিংবা ভেতর কিছু একটা ছেড়ে দিবে। এখন তুই তো জাঙ্কুকের প্রাকৃতিক দৃশ্য দেখতে পারলো না, না হয় ওই পোকামাকড়ই দেখুক, ওদের তো এক প্রকার অধিকার আছে। রাত তখন অনেক। তুই দরজার সামনে অপেক্ষা করতে করতে কখন যে ঘুমিয়ে পড়লো। সকালে যখন ঘুমটা ভাঙলো তখন নিজেকে আবিষ্কার করলো নরম বিছানায়। এই বিছানাটা একটু বেশি সফট। তে হাই তুলে চুল চুলকাতে হঠাৎ আবিষ্কার করলো কাউচের মধ্যে উপর হয়ে খালি গায়ে শুয়ে আছে জাঙ্কুক ভাই। ওমা, সকাল সকাল এমন অতি লোভনীয় দৃশ্য না দেখলে কি হতো না? এই যৌবন বয়সে যৌবন সামলাতেও তো তের কষ্ট হয়। তবে হঠাৎ তের মনে পড়ে গেল গত 3 দিনের কথা। তার বুকটা কেমন ভার হয়ে এলো। হঠাৎ দেখলো জাঙ্কুকের পিঠে কিসের যেন দাগ। তা দেখে তের বুকটা আরো ভারী হয়ে উঠল। সে জাঙ্কুকের কাছে গিয়ে
পিঠে হাত ছোঁয়াতে যাবে, তার আগে হঠাৎ চারপাশে একবার তাকালো। এত এত মদের বোতল চারপাশে, সিগারেটের ছাই, সিগারেটের বাদ পড়ে আছে। তে সাহস করে একবার জাঙ্কুকের পিঠে হাত রেখে জাঙ্কুককে মৃদু গলায় ডাক দিল, এই জাঙ্কুক ভাই, শুনছেন? সকাল হয়েছে, উঠবেন না? পরপর কয়েকবার ডাকার পর যখন কাজ হলো না, তখন কাছে এসে শ্বাস চলছে কিনা চেক করতেই হঠাৎ জাঙ্কুক থাবা দিয়ে তার হাতটা ধরতেই তে ব্যথায় বলে উঠল, জাঙ্কুক ভাই কি করছেন? হাঁটা ছাড়ুন বলছি। একটু আস্তে ধরলে কি হয়? জাঙ্কুকের চোখ দুটো কেমন লাল হয়ে আছে, শরীর যে তার ঠিক নেই খুব ভালো করে বুঝতে পারছে তে। কেমন যেন ভয় ভয় করছে, মনে হচ্ছে একটা অচেনা মানুষ তার সামনে উপস্থিত। এটা সেই মানুষ না যাকে সে চিনে। জাঙ্কুক উঠে বসলো, তারপর তেকে ঝাড়ি মেরে বলল, এখনো যাসনি কেন? আগে বলুন আপনার কি হয়েছে? আমার সঙ্গে এমন ব্যবহার করছেন কেন? আমার অপরাধ কি? তোর অপরাধ কি সেটা তুই তোর বিবেককে জিজ্ঞাসা কর। যা, বের হ আমার ঘর থেকে, আউট। জাঙ্কুক ভাই, আপনি তো আমায় ভালোবাসেন, এত নিষ্ঠুর কেন হচ্ছেন? একটু রহম করেন। আমার কি পরিমাণ কষ্ট হয়েছে যদি আপনাকে বোঝাতে পারতাম। জাঙ্কুক এবার তেয়ের মুখটা চেপে ধরে ডাকে ঠেসে ধরল দেয়ালে, তারপর উঁচু গলায় বলল, তোকে একবারও বলেছি ভালোবাসি আমি? আলু আমার পছন্দ না, কারণ কি জানিস, সব তরকারিতে আলু মিশে যায়। তুই হচ্ছিস ওই রকম মানুষ, সবার সঙ্গে মিশে যাস বলেই তোকে জাস্ট ঘৃণা করি। দেখ, তোর আর আমার রাস্তা আলাদা, আমরা হলাম দুই পৃথিবী। জাঙ্কুক তেয়ের মুখটা ছেড়ে দিয়ে বলল, যদি তোর এক বাপ হয় তাহলে আর কখনো আমার সামনে আসবি না। জাঙ্কুক ছাড়টি তে জাঙ্কুকের গালে আচমকা একটা চড় বসিয়ে দেয়। জাঙ্কুক কয়েক মুহূর্তে কেবল স্তব্ধ হয়ে রইল, তবুও কিছু বলে না, চুপ করে রইল। হঠাৎ তে তাকে ধাক্কা দিয়ে কেঁদে উঠল, প্রচণ্ড রাগ নিয়ে গলা উঁচিয়ে বলল, তুমি নেশা করো, তবুও তোমাকে মেনে নিয়েছি। তুমি রাত ভোর বাইরে আড্ডা দাও, তবুও তোমাকে আমি ভালোবেসেছি। তুমি আমাকে মারো, বকো, তবুও আমি তোমাকে কিচ্ছু বলি না। তোমার যখন যা মন চায় তা করো আমার সঙ্গে, তোমার সব ভুল, তবুও আমি মেনে নিয়েছি। আরে বেটা, আমার ভালোবাসা তো তোমার কাছে তামাশা লাগে। তামাশা? তোমার সঙ্গে ভালোবাসা খেলা খেলছি আমি, পুতুল। আমার সঙ্গে যখন যা মন চায় করবে, অধিকার খাটাবে, আবার বলবি ভালোবাসি না। আসল কথা কি জানো, তোমার তো বাবা মা নেই, জন্মের ঠিক ঠিকানা আছে তো? কারণ কোন ভালো ঘরের ছেলে এমন হতে পারে না, তাই তো মানুষ বলে বাবা মা ছাড়া সন্তান কখনো ভালো হয় না। তে পুরো কথাটা শেষ করার আগে জাঙ্কুক তাকে কষিয়ে চড় মারল, শক্তি দিয়ে গলা চেপে ধরে থমকে বলল, শেষ তে, সব কিছু শেষ। আজকে থেকে জাঙ্কুক তে নামক কাউকে চিনে না। এই বাড়িতে হয় তুই থাকবি নয়তো আমি। তুই আমাকে এখনো চিনিসনি, এখন চিনবি। হয় তুই ধ্বংস হবি নয়তো আমি। আমার মারতে একটু হাত কাঁপবে না, ফোন করে এই বাড়ির মাঝে কবর খুঁড়ব, খোদার কসম। জাঙ্কুক দরজাটা হুড়মুড় করে এমন জোরে ধাক্কা দিল যে পুরো ঘর কেঁপে উঠল। টি শার্টটা হাতে কষে চেপে নিয়ে তেকে শক্ত করে ঠেলে সরিয়ে দিয়ে বেরিয়ে গেল সে। যাওয়ার সময় শুধু একটা জিনিস হাতে নিল, মদের বোতলটা। 28 বছরের গহীন ক্ষত, বুকের গভীরে চাপা দেওয়া দাগদাগে জখমটা আজ আবার নতুন করে রক্তাক্ত হয়ে উঠল। তে এখনো শ্বাস নিচ্ছে, বেঁচে আছে, এটাই যেন তার ভাগ্যের সীমাহীন সৌভাগ্য। জাঙ্কুকের ঝড়ের মতো প্রস্থান শেষে ঘরটায় হঠাৎ মৃত্যু নেমে আসা নীরবতা ছড়িয়ে পড়ল। তের বুকের ভেতর তখন তীব্র শূন্যতার চাপার শব্দ। সে ঠাড়া করতে পারল না, কি অমুক পাপ করেছে সে, যে মানুষের শিকড় কেটে নেওয়া হয়েছে অনেক আগে, যার মা বাবা নেই, যার স্মৃতি কেবল ক্ষতের মতো রক্তাক্ত। তাকে সে কিভাবে এত বড় আঘাত দিল? কোন দুঃসাহসে ছেড়ে দিল তার পুরনো দাহকে? চোখের জল তের মুখ ভিজে দিতে লাগলো। কাপা হাতে জল মুছে দৌড়ে বেরিয়ে এলো সে। কিন্তু তখন জাঙ্কুক তো ঝড় তুলে বাইক নিয়ে যান্ত্রিক শহরের অতলে মিলিয়ে গেছে। বাড়ির সীমানা অনেক আগেই তার চাকার শব্দকে বিদায় দিয়েছে। এই বিশাল শহরে, পাথরের মতো ঠান্ডা এই নগরে, কে কোথায় খুঁজবে তাকে? কার ভিড়ে, কোন অচেনা রাস্তায়, কোন গহীনে অন্ধকারে মিলিয়ে গেছে সেই মানুষ, যার বুকের আগুন সে নিজ হাতে আবার প্রজ্বলিত করেছে। এই বাইরে পা রাখতে শ্বাস প্রশ্বাস এলোমেলো হয়ে গেল। হাত কাঁপতে কাঁপতে প্রথমেই তাড়াহুড়োয় ফোন করলো সে। কান্না জড়ানো গলায় সবটা খুলে বলতেই সায়নো এক নিঃশ্বাসে আশ্বাস দিল, চিন্তা করো না, আমি দেখছি। কিন্তু সেই কথার ভরসা তো তের বুকের গভীরে জমে থাকা অস্থিরতা এক চুলো কমল না। এই অস্থিরতা তাকে বারবার মনে করাচ্ছে জাঙ্কুককে খুঁজে না পাওয়া মানে নিজের অর্ধেক শ্বাস হারিয়ে ফেলা। মাথা কাজ করছে না,
দিক দিশা বোঝা যাচ্ছে না। অবশেষে অস্থিরতায় দগ্ধ হয়ে যখন বাইরের গলিপথে ছুটে যাওয়ার জন্য পদক্ষেপ ফেললো, তখনই সামনে বেগম এসে পথ আটকালো। বেগম জানে না আসল ঘটনা, জানে না তের বুকের ঝড়টা কেন উঠছে, তবে এক নজরেই বুঝে গেছে সে তের অবস্থা বাইরে যাওয়ার মতো নেই। কেবল এই কারণেই কঠোর হাতে আটকালো তেকে। কিন্তু শুধু বেগম না, জিন সামনে এসে বাধা হয়ে দাঁড়ালো। তার চোখে কোনো দয়া নেই, বরং হিসেবে দৃঢ়তা। সে জানে জাঙ্কুক হচ্ছে তের সিনিয়র। সিনিয়র জুনিয়রের মধ্যে ঝগড়াঝাটি নতুন কিছু নয়। এই তুচ্ছ ব্যাপারে এত অস্থির হওয়া, এত পেছন পেছন দৌড়ানো অমূলক। আর জিনের ভিতরে লুকানো আছে আর একটা প্রবল ইচ্ছা। তেকে তার নিজের ছেলের জন্য বেছে নিয়েছে। একজন মায়ের মতো সে তেকে নিজের হাতে বেঁধে রাখতে চায় বেগমের পাশে। তাই তের চোখ, তের মন, তের প্রতিটি স্পন্দন যেন জাঙ্কুকের দিকে না ছুটে যায়। এর জন্য যা কিছু করতে হয় জিন করতে দ্বিধা করবে না। তের সামনে এখন দাঁড়িয়ে আছে দুটো কঠিন প্রাচীর। একদিকে বেগমের অবুঝ বাঁধন, আর একদিকে জিনের নির্মম নিয়ন্ত্রণ। এত কিছুর মানে তার জানা নেই, অথচ তীর বুকের ভেতর তখনও ফেটে যাচ্ছে একটাই আর্তনাদ, জাঙ্কুক। তীরের মনটা সকাল থেকেই খারাপ। জিন বলল জানি নাকি রুমে ডাকছে, মুখ ধুয়ে রুমে যাবে বলে একবার ঠিক করলো। তারপর কি একটা ভেবে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। তে সারা রাত কাল জেগেছে, কান্না করেছে, দরজার সামনে বসেছিল, কিন্তু জাঙ্কুক ফিরেনি। সিম বন্ধ দেখাচ্ছে। তের অনেক ভয় হচ্ছে। জাঙ্কুকের কথা ভাবলেই তো দম আটকে আসছে। কেবলমাত্র তার ভুলের কারণে এত সব হয়ে গেল। বসার ঘরে আইনের সঙ্গে বেগমও ছিল। কি নিয়ে কথা বলছে? আজকে শুক্রবার, প্রতি শুক্রবার জাঙ্কুকে এখানে পরিবারের সঙ্গে খায়। দেখে দেখতেই আরিম হাসি মুখে বলে উঠল, আরে দাদু এখানে বসো, চা খাবে? আমার আবার আগে আগে চা খাওয়ার অভ্যাস, এক কাপ আগেই খাই, অন্য কাপ পরে, বলে হাসলেন তিনি। তারপর আবার বললেন, বেগম নানু ভাই, এই যে একের পর এক খুন হচ্ছে, এসব কি বন্ধ হবে না? বেগম কতক্ষণ ধরে টিভির স্ক্রিনে তাকিয়ে আছে। তে আসার পরও তার দিকে তাকায়নি। স্ক্রিনে বড় বড় করে ব্রেকিং নিউজ লেখা। আজকের বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল একটা মেয়ের। কিছুদিন আগে পারিবারিকভাবে কোর্ট ম্যারেজ হয়েছে। শুক্রবার বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল, তবে তার আগেই খোঁজ মিলল তার লাশের। তে সেদিকে খেয়াল নেই। সে বেগমকে বলল, একটু শুনবেন? দুইবার ডাকার পর বেগম তের দিকে তাকালো, হেসে জবাব দিল, কিছু বলবে? মানে একটু কথা ছিল। বেগম উঠে এসে বলল, তুমি ঠিক আছো? বেগমের চিন্তা শেষ নেই। কার রাতে জাঙ্কুকের বাড়ির দরজার সামনে থেকে তেকে রুমে সেই তো এনেছে। রাতে বেগম কেবল জিজ্ঞাসা করেছে কি হয়েছে। যদি মনে হয় আমায় বললে আমি সাহায্য করতে পারবো, মন হালকা হবে, তাহলে প্লিজ শেয়ার করো। সে সেটা শব্দ করে কেঁদে উঠল, সব কিছু খুলে বলল। তবে জাঙ্কুকের সঙ্গে তার কেমন সম্পর্ক, কি কি পূর্বে হয়েছে, ওসব কথা তার ভেতরে চাপা রাখলো। বাকি সব কাহিনী খুলে বলল। তবে সেই সবের জন্য বেগম কত কি বুঝতে পেরে গেছে। মানে যার যতটুকু বোঝায় সে তো বুঝবেই। বেগম উঠে আসতেই তে তাকে বলল, আপনি একটু দেখেন না সে কোথায়? একটা মানুষ বাড়িতে নেই, আপনারা তো নিশ্চিত কেমন করে হতে পারেন? বেগম কিছু বলল না, বলার সুযোগ কোথায়? অফিস থেকে কল এসেছে, এই ছুটির দিনও একটু শান্তি নেই। তারই মাঝে আরেন আবার ঘড়ির কাঁটা দেখছেন, নাস্তা টেবিলে বসে। সময় তো পার হয়ে যাচ্ছে। জাঙ্কুক কোথায়? শেষে মুকলেসকে পাঠিয়ে জানতে পারলেন জাঙ্কুক বাড়িতে নেই। রাগ লাগলো তার। কি করবেন বুঝতে না পেরে মুকলেসকে দিয়ে সায়নীকে কল লাগালেন। সায়নী বলল জাঙ্কুক চলে গেছে, আগের মতোই কোথাও একটা চলে গেছে। কোথায় গিয়েছে জানা নেই। সেই খবরে আরামের প্রেশার লো হয়ে গেলেন। শেষবার যখন তার জাঙ্কুক রাগ করে চলে গিয়েছিল, তখন পাক্কা আগুনে 1 বছর জার্মানিতে থেকে এসেছে। জাঙ্কুক বরাবরই এমন, পরিস্থিতির সঙ্গে লড়াই করে উঠতে পারে না, তখন সব ছেড়ে পালায়। এই পালিয়ে বেরিয়ে রাগ দেখানোর কোনো ফায়দা বা কোনো মানে আছে? এবার না জানি কোথায় গেছে, কবে ফিরবে, কি নিয়ে রাগ করেছে। ডাক্তার এসে আরেমকে দেখে গেছেন। সবাই রুম থেকে বের হতেই তে সেখানে ঢোকে। তাকে দেখে আরেম চোখে জল আটকানোর চেষ্টা করে। তে তো সেসব দেখে অন্তরে ফাটল, কারণ সব কিছুর জন্য দায়ী সে। কি করে ফিরিয়ে আনবে জাঙ্কুককে? সে কি আদৌ ফিরবে? তে বৃদ্ধ আরেমের হাত ধরে বলল, আপনি কষ্ট পাবেন না, জাঙ্কুক ভাই ঠিক ফিরে আসবে। আরেমের চোখে জল, বুকের কষ্ট এবার আর বাদ মালো না। সে বলল, জাঙ্কুককে কত কষ্ট করে মানুষ করেছি। প্রথমে মা হারালো, পরে বাবা হারালো। একটা মানুষ সব হারিয়ে বাঁচতে পারে? তোমার মনে হয় সে বেঁচে আছে? কবেই ভিতরে ভিতরে শেষ। যে ভালোবাসা ওকে দেওয়ার কথা ছিল বাবা মায়ের, সেই ভালোবাসা থেকে সে বঞ্চিত হয়েছে। আমি জানি জাঙ্কুক কেমন করে বড় হয়েছে।
ও বাইরে থেকে এক মানুষ, ভিতর থেকে অন্য কেউ। কঠিনের ভেতরেও যেমন তরল আছে, জাঙ্কুকও তেমন। সে কখনো নিজের কষ্ট কাউকে বুঝতে দেয় না, সে তার ইমোশন শেয়ার করতে জানে না। ভেতরের মানুষটিকে রোজ ভিতরে দাফন করে মাটি দেয় বলে তার চোখে জল এলো। সেই জলে তের চোখের জলও উতরিয়ে পড়ল। তখন মাসের শেষের দিকে, আজকে 20টা দিন যে মানুষটাকে তে দেখেনি নিজের চোখে, তার নাম হচ্ছে জিওন জাঙ্কুক নেওয়াজ। দুনিয়া যে কত কঠিন, এই 20টা দিনে জাঙ্কুক তাকে হাড়ে হাড়ে বুঝিয়েছে শরীরে আঘাত না করেও দূরে সরে গিয়ে কেমন করে মনে আঘাত করতে হয়। সে হারিয়ে গিয়েও তার কথাগুলো রয়ে গেছে। খুঁটির উপর ঝুলতে থাকা অর্ধেক ব্যথা আজও থেকে যন্ত্রণা দিচ্ছে। জাঙ্কুককে দিয়ে কি করে বোঝাবে, কি করে বলবে? তার একটা কেমন আছে শুনতে না পাওয়ার আক্ষেপে সে রাতে কত দুঃখ গিলে। জাঙ্কুককে কি করে চিৎকার করে বলবে ভালোবাসা যদি দায়হীন হয়, তবুও দায়িত্ব শেখেন। আমি চাই না পুরো জীবন, শুধু আপনার একটুখানি উপস্থিতি আমায় বারবার হত্যা করুক। মৃত্যু যন্ত্রণা খুব কঠিন, আমায় বারবার এই যন্ত্রণা আপনি দিয়েন না, আমি সইতে পারবো না। এতদিন ঘর থেকে বের হয়নি, চোখের সামনে আরেনকে দেখতে পায় পাগলের মতো বিলাপ করছে, অথচ বলার সাহস নেই। তার একটা মাত্র ভুলের কারণে তার শেষ সম্বল হারিয়ে গেছে, খোয়া গেছে। তে ঘরবন্দি থাকে, অবস্থা ভালো না দেখে কেউ তাকে কোনো চাপ দেয় না। জেনিকে এখন তে পড়াচ্ছেও না, খাওয়া দাওয়া তো ছেড়ে দিয়েছে। কাজকর্ম হাসি সবই তার সঙ্গে হারিয়ে গেছে। জাঙ্কুকের শোকে নিজেকে সবার থেকে দূরে রেখে রোজ এভাবে শাস্তি দিয়ে যাচ্ছে তে। জাঙ্কুক কোথায় গেছে জানা নেই। কতবার সায়নীকে জিজ্ঞাসা করলো, লাভ হলো না। বেগম আইনের লোক হয়েও খোঁজ নিল না। আর নিতে পারছে না তে। একদিন সে সব ছেড়ে পাখি হয়ে অনেক দূরে চলে যাবে। সেদিন জাঙ্কুক ভাই এলো, তে আর ফিরবে না। ভালোবাসা তো পোড়াবে জানলে তে কখনো সামনে পা বাড়াতোই না। এই 20 দিনে অন্তত 2-4 বার জাঙ্কুক ভাইকে নিয়ে দেখতে বসেছে তে। কত কথা, তবে অগোছালো। বারবার লিখেছে আর বারবার ছিঁড়ে ফেলেছে। আজ আবার লিখবে বলে ঠিক করেছে, যে কথাগুলো মুখে কখনো বলতে পারবে না তার সাদা কাগজের ভাঁজে লিখে রেখে যাবে। এমন তো হতে পারে একদিন জাঙ্কুক ভাই ফিরবে, তবে সেদিন আর কথাগুলো বলার মতো এই পেয়ে থাকবে না। তে কাঁদতে কাঁদতে চিঠি লিখলো। দরজার পাশে তখন বেগম বুকে হাত গুজে দাঁড়িয়ে চেয়ে আছে তের দিকে। হঠাৎ কেউ একজন তার পিঠে হাতে রাখতেই সে পিছন ফিরল। চেয়ে দেখলো জিন। জিন ছেলের পিঠে হাত বুলিয়ে বললেন, ভালোবাসিস তো ওকে? তাহলে বিয়ের কথাটা ভাবছেন তুই বলবি নাকি এবার আমি নিজেই বলবো? তখন সন্ধ্যার আজান দিচ্ছে। বাগানের বেঞ্চেতে পা ঝুলিয়ে বসে আছে তে। একটু আগেই লিজার কল এলো। কার হাতে পালিয়েছে সে? ভালোবাসলে ভালোবাসা এমনই হওয়া উচিত। লিজার বয়স্ক লোকের সঙ্গে বাসা থেকে বিয়ে ঠিক করা হয়েছিল। শেষে সায়না বলল পালিয়ে যাই। তখন লিজার জীবনের সবচাইতে আনন্দের মুহূর্ত ওই দুটো শব্দের থেকেও বেশি ছিল। তে একটু আগেই কাজ ছেড়ে এসেছে জিনকে বলে এই বাড়ি থেকে কার সে চলে যাবে, ভার্সিটিতেও যাওয়া বন্ধ। তবে এখান থেকে যাওয়ার পর কোন পথে যাবে, থাকবে কোথায় তা জানা নেই। শুধু জানে এখানে এখন থাকার মানে হয় না। অনেক তো অপেক্ষা করেছে, ফেরার হলে কবেই ফিরত। হঠাৎ বেঞ্চেতে তের পাশেই কেউ একজন বসলো। তে দেখার মতো আগ্রহ জাগলো না, তবে হুট করে একটা চেনা কণ্ঠ ভেসে এলো। ভালোবাসা অনেক কাদা তাই না তে? যে যাওয়ার সে চলে যাবি, তাকে তাবিজ করলো সে তোমার কখনোই হবে না। তে জবাব দিল না। বেগম আবারও বলল, জানো তে, মানুষকে যতই আঁকড়ে ধরো না কেন, যদি তার মন তোমার না হয় সে হাজার ফাঁকর ফোকর দিয়ে বেরিয়ে যাবে। ভালোবাসা কখনো জোর করে আটকিয়ে রাখা যায় না। আমি জানি, তবুও হৃদয় তো মানতে চায় না। মনে হয় যদি আরো একবার ডেকে বলতাম তাহলে হয়তো থেকে যেত। তুমি হয়তো ভেবে সেও তোমার মতো অনুভব করছে, কিন্তু আসলে তার ভিতরে অন্য গল্প চলছিল। ভালোবাসার ভিতরে এমন ভাঙন অচেনা নয়। তার চেয়ে বড় কথা, জাঙ্কুক তোমাকে মুখে কখনো বলেছে সে তোমায় ভালোবাসে? তীর কাছে কোনো জবাব নেই। সে চুপ করে যায়, কিছুক্ষণ চুপ থেকে জবাব দেয়, আমি হয়তো শুধু স্বপ্নকে সত্যি ভেবে আঁকড়ে ধরেছিলাম। আমরা অনেক সময় ভরসা করি, ভাবি এই মানুষটা আমায় কখনো ছেড়ে চলে যাবে না, অথচ একদিন দেখি সেই মানুষটি দূরে চলে গেছে। এমন ভাবে যে ফেরা আর সম্ভব নয়। সেই দৃশ্যটা আমি চোখের সামনে দেখেছি। বিশ্বাসের ভাঙন কতটা তীব্র হতে পারে তা এখন আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। বেগম আকাশের দিকে তাকায়। আকাশ মেঘলা, মেঘের গর্জন শোনা যাচ্ছে। সে বলল, ভালোবাসা এক ধরনের মোহ বটে। তুমি যা হারালে তা হয়তো শুরু থেকেই তোমার ছিল না। তুমি ভেবো না তুমি একা। যা হারিয়েছে তারাই সবচেয়ে গভীরভাবে ভালোবাসতে শিখে। হয়তো এই কষ্টই
তোমায় নতুন করে গড়বে। আর একটা কথা মনে রেখো, যে চলে যায় সে হয়তো তোমার ছিল না, কিন্তু তুমি যে ভালোবাসতে শিখেছো সেটাই তোমার সবচেয়ে বড় প্রাপ্তি। আর শোনো, ভালোবাসা আসলে হারায় না, শুধু মানুষ হারিয়ে যায়, ভালোবাসা রয়ে যায় ভেতরে। হঠাৎ ঝুম বৃষ্টি নেমে এলো। আকাশের গর্জন যেন তীর বুকের গোপন ব্যথার প্রতিধ্বনি হয়ে বাঁচতে লাগলো। তে আর নিজেকে ধরে রাখতে পারলো না। বৃষ্টির ধারায় ভিজতে ভিজতে সে হঠাৎ ফুপিয়ে উঠল। চোখের জল আর বৃষ্টির ফোঁটার ভেতর কোনো তফাৎ থাকলো না। বুক চিরে বেরিয়ে এলো তার আক্রোশ ভরা আর্তনাদ। আমি তোমাকে ভালোবাসি জাঙ্কুক, আমার সমস্ত রন্ধে শিরায় শ্বাসে শুধুই তুমি। তোমায় ভুলতে গেলে আমি নিজেই নিজেকে ভুলে যাব। তীর দেহ কাঁপতে লাগলো, ভেতরের অগ্নিদাহ তাকে ছিন্ন ছিন্ন করে ফেলতে চাইছে। বগম চুপচাপ দাঁড়িয়ে রইল। বৃষ্টির প্রবল স্রোতে তাদের দুজনের শরীর একাকার হয়ে গেল। চারপাশ নিস্তব্ধ হয়ে কেবল ঝড় বৃষ্টির আওয়াজে ভরে উঠল। সেই মুহূর্তে তীর অন্তর যেন বুঝে নিল, ভালোবাসা হারায় না, হারিয়ে যায় কেবল মানুষ। 2 দিন কেটে গেল। কারাতে অনেক সাহস করে হাতের কবজিতে বের ধরেছিল আত্মহত্যার জন্য। ভয় তার হাত কাঁপছিল। প্লেটটা হাতে ছোঁয়াতে যাবে তার আগে বগম রুমে এসে প্লেট হাত থেকে কেড়ে নেয়। ওয়াশরুমে গিয়ে হাত মুখ ভালো করে ধুয়ে দেয়। তবে অনেক হয়েছে, আর নয়। এইখানে থাকলে কেবল নিজের রাগ জেদ বাড়তেই থাকবে। তাই ব্যাগ বের করলো, কাপড় চোপড় প্যাক করতেই রুমের দরজায় বগম এসে নক করলো। তাকে দেখো পাত্তা না দিয়ে নিজের কাজে মনোযোগ দিল তে। এই বগমটাও না, সে ভালো মানুষ, অনেক ব্যস্ত মানুষ। তবে শেষ হয়ে যাওয়া তের পাশে দাঁড়িয়ে নিজের সময় নষ্ট করলে চলবে? বগম কিছুক্ষণ চুপ থেকে দেখে বলল, কি করছো এসব? আমার বোঝা আপনাদের কাছ থেকে সরিয়ে নিচ্ছি। কখনো বলেছি তুমি বোঝা? এসব মাথায় আনো কি করে? কোথায় যাচ্ছ? এসব কি করছো তে? তে জাঙ্কুকে দেওয়া জামাটা হাতে নিয়ে রেখে দিল। তারপর বগমকে বলল, জীবন হচ্ছে একটা রাস্তা, মানুষ তার শুরু জানে, গন্তব্য নয়, তবুও তার পথ চলে। রাস্তার বিপদের কথা চিন্তা না করে রওনা হয়। ধরে নেন আমি পথে একটা বিরতি নিয়েছিলাম, আবার পথ চলতে শুরু করব। কোথায় পৌঁছাবো জানা নেই, তবে এইটুকু জানি মৃত্যু গন্তব্যের শেষ প্ল্যাটফর্ম। চাইলে এই পথে সঙ্গী হতে পারি। জাঙ্কুককে ভুলে যাওতে সে ফিরবে না। তুমি নিজেই বলো, এটা কোনো জীবন? তোমার মনে হয় এটা ভালো থাকা? আচ্ছা, জাঙ্কুক দূরে সরে তোমায় দেখিয়ে দিলে তুমি কেন দুর্বল হয়ে পড়ে থাকবে? তুমিও তাকে দেখিয়ে দাও, কারোর জন্য তোমার জীবন থেমে নেই, কখনো থেমে থাকবেও না। কিভাবে দেখাবো? মিসেস দেওয়ান হয়ে, আমার বউ হয়ে। তে তখনও বিস্ফোরিত নয়নে তাকিয়ে আছে বগমের দিকে। বগম তার চোখে চোখ রেখে বলল, তাড়াহুড়োর কিছু নেই, তুমি ভাবো, যত সময় লাগে তত সময় নিয়ে ভাবো। তুমি একটু ভেবে দেখবে আমায় নিয়ে। উত্তর না হলে আমিও শান্তি পাবো। জানো তো কেন? কারণ ওই যে তোমার মস্তিষ্ক একটা সেকেন্ড আমাকে নিয়ে ভেবেছে, সেটা আমার জন্য কম পাওয়া হলো নাকি? বাকিটা জীবন এই একটা বিষয় নিয়ে দিব্যি পার করতে পারবো। আজকের পর্বটা এই পর্যন্তই। পরবর্তী পর্বের জন্য বেশি বেশি করে কমেন্ট করে জানাও। বাই দ্য ওয়ে, নেক্সট পর্বে কিন্তু জাঙ্কুকের ধামাকা এন্ট্রি হবে।